বলছি দাদা, অসীম সরকারের বিরুদ্ধে মানে তৃণমূল থেকে শুরু করে বিরোধীরা দেখছি প্রচন্ড লাফালাফি করছে, লম্পঝম্প করছে, বলছে অ্যারেস্ট করা হবে। মানে কি এমন ক্ষতি করেছে অসীম অসীম সরকার? আপনার চ্যানেলের মাধ্যমে আমি জিজ্ঞেস করছি, অসীম সরকার কি এমন বলেছে তৃণমূল এরকম বলছে? কি বলেছে এরকম? এমন তো উনি কোনো কুরুচিকর মন্তব্য বা কালিমালিপ্ত কথাবার্তা কারোর সম্বন্ধে বলেননি। অসীম সরকার যেটা বলেন বা যা বলে এসেছেন একদম ব্যক্তিগত স্তর নয়, একদম রাজনৈতিক স্তরে উচিত জবাব দিয়েছেন এবং উচিত কথা বলে এসেছেন। তার জন্য অসীম সরকারকে অ্যারেস্ট করিয়ে দেবো, অসীম সরকারকে পুলিশকে ধরিয়ে দেবো, মমতা ব্যানার্জি সরকার কি মনে করে? মমতা ব্যানার্জি সরকার কি মনে করে ওর প্রশাসনের যেরকম ভাবে প্রশাসন চালাবে সেইভাবে বিজেপি সরকারের নেতাদেরকেও তারা চালাবে? ভুল ভাবছে। বিজেপি নেতাদেরকে প্রশাসন দিয়ে অ্যারেস্ট করিয়ে আটকে রাখা যাবে না। সত্যি কথা, উচিত কথা যেরকম মুখের ওপরে বলে আগামী দিনে সেরকমই বলবে। বলছে নাকি অনেকগুলো এফআইআর করেছে। আমরা তো জানি একটা এফআইআরই হয়, মানে যে কোনো মামলার এফআইআর একটাই হয়। হুম। বলছে অনেক অনেক নাকি এফআইআর করেছে। ওই যারা যারা এই সমস্ত কথাবার্তা বলছে না, তাদের জিডি আর এফআইআর এর লিস্টটা একবার খুলে দেখবেন। তাদের নামে কটা জিডি আছে, কটা এফআইআর আছে। একমাত্র ব্যাপারটা কি হয়ে গেছে জানো তো? ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, এই বিষয়টা হয়ে গেছে। এই জন্য জিডি আর এফআইআর এর কথা যখন ওনারা বলবেন, আগে ওনাদেরকে বলবেন কটা জিডি আর কটা এফআইআর আপনাদের বলছি আছে। অভিষেক ব্যানার্জি অনেকদিন চুপ ছিল, মাঝখানে আবার হঠাৎ করে মানে লম্পঝম্প করছে। ইলেকশন আসছে না, এটা তো পার্টি, ওদের পার্টি স্ট্র্যাটেজি। এটা তো কর্পোরেট কোম্পানির স্ট্র্যাটেজি, করাপ্টেড কোম্পানির স্ট্র্যাটেজি। ইলেকশন আসবে, বড় বড় কথা বলবে, তাবু খাটিয়ে নবজোয়ার বানাবে, নবজোয়ার হয়ে যাবে, ইলেকশন কেটে যাবে, নিজেদের আখে গুছিয়ে নেবে, তারপরে 5 বছরের জন্য টিকি পাবেন না। এটা তো ওদের নীতি হয়ে দাঁড়িয়েছে এবং রীতি হয়ে দাঁড়িয়েছে। মানুষ তো দেখছে, জনগণ বাংলার। কিন্তু এইভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করা যায়? আজকে আমি আপনাকে যদি বলি, আপনি নিজেও হয়তো অবাক হবেন। একটু আগে, আজকে প্রতিষ্ঠা দিবস ওদের, তৃণমূল কংগ্রেসের, ওনারা বলেন ওনাদের কোম্পানির প্রতিষ্ঠা দিবস আজকে। তো সেই অনুপাতে ওনারা আজকে প্রোগ্রাম করছেন। 3জন মানুষ দাঁড় করিয়েছে, 2টো ভদ্রলোক, একজন মহিলাকে দাঁড় করিয়েছে, বলছে ইলেকশন কমিশনের নাম কেটে দিয়েছে। একজন কাকদ্বীপ, একজন মালদা। উনি বলছিলেন, উনি যা বলছিলেন মঞ্চে দাঁড়িয়ে, ওনাদের নাম নাকি কেটে দেওয়া হয়েছে। অদ্ভুত ব্যাপার। এরকম করে কি ইলেকশন কমিশনকে কালিমালিপ্ত করবে? ইলেকশন কমিশনের নাম কেটে দিয়েছে মানে এটার প্রমাণটাকে দিক, নাম কেটে দিয়েছে। মুখে বললে তো হলো না, আমি আপনাকে দাঁড় করিয়ে বলবো আপনার নাম কেটে দিয়েছি ইলেকশন কমিশনে, সেটা তো মানবেন না কেউ। আপনাকে তার প্রমাণ দিতে হবে, প্রমাণস্বরূপ জবাব দিন, তারপর আমরা মেনে নেব। বলছি বঙ্গ সফরে 2.5 দিনের জন্য এসেছিলেন মাননীয় অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। তো কি কথা হলো, মানে আগামী দিনে 2026-এ মানে কটা আসন পেতে পারে, মানে আপনাদের সাথে কি কোনো আলোচনা হয়েছে বা কি নির্দেশ এসছে আপনাদের? না না, একদম 177টা আসন আমরা এবার পাচ্ছি। আচ্ছা। একদম এটা নির্ধারিত বলে দেওয়া হয়ে গেছে এবং এটা মানুষের আবেগ, মানুষের বিশ্বাস, মানুষের ভরসা এবং মানুষের যে বিশ্বাস আমাদের প্রতি দেখিয়েছে। মানুষ আগামী দিনে যে বিশ্বাস গত বছরও দেখিয়েছে, গত দিনে দেখিয়েছে, গত সময় দেখিয়েছে, গত কাল দেখিয়েছে, আগামী দিন এই বিশ্বাসের দ্বারাই আমরা 177টা সিট অনায়াসে পাবো। অনেকে বলছেন দিলীপ ঘোষকে কি টোটকা দিলেন অমিত শাহ, যে একসাথে সবাই মিলে মিটিং করছেন এবং এখন রীতিমতো মানে ভালো ভালো কথাও বলছেন দিলীপ ঘোষ। না না, এটা আপনাকে একটা কথা বলি, এখানে টোটকার বিষয় নেই। রাজনীতিটা রণনীতির ওপর দাঁড়িয়ে থাকে, আর রণনীতিটা ঠিক করে আমাদের সেন্ট্রালের নেতৃত্ব, যারা কেন্দ্রীয়ভাবে তারা সরকারটাকে যারা চালাচ্ছে, যারা কেন্দ্রীয় নেতা আছে, মন্ত্রী আছে, তারা দেয়। অমিত শাহজি আমাদের প্রথমে একটা পার্টির আগেও উনি আমাদের পশ্চিমবাংলা নয়, আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর উনি বিজেপি নেতা। তাই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো এসে টোটকা দিতে হবে না। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে নিয়ে বসে যখন মিটিং করবে, আগামী দিনের অনুপ্রেরণা যোগাবে কি করে ভারতীয় জনতা পার্টিকে এখানে জিত আনতে হবে এবং 294টা আসনে কি করে 177টা আসন পেতে হবে, যখন বলবে, এমনি অনায়াসে সবাই কাজ করবে। এতে কোনো টোটকা টোটকি কিচ্ছু লাগে না দাদা। আর সত্যি কথা বলতে, আমি যদি দিলীপ ঘোষের কথা বলি, দিলীপ ঘোষ একজন অনেক পুরনো নেতৃত্ব আমাদের ভারতীয় জনতা পার্টি। উনি সংঘ থেকে এসছেন, এরা বলিষ্ঠ নেতৃত্ব। এনারা যদি বাড়িতে কিছুদিন থাকে, জানবেন রেখা তৈরি করছে, রূপরেখা তৈরি করছে কি করে পার্টিটা আগামী দিনের সম্মুখে ক্ষমতায় আসবে। এই হলো ব্যাপার, আর কিছু না। বলছি কংগ্রেস বলছে, কংগ্রেস দাবিও করছে যে অমিত শাহ বাংলাতে এলো, অথচ বাংলাদেশের দীপু দাস নিয়ে একটাও কথা তিনি বললেন না। বা এই যে বাংলা বা বাঙালিরা অত্যাচার হচ্ছে, বাংলা হিন্দুরা অত্যাচার হচ্ছে, সেই নিয়ে কোনো কথা বললেন না। কংগ্রেসের নেতৃত্বরা অমিত শাহের সাথে দেখা করতে গেছিলেন, দেখা করেননি। মানে এটা নিয়ে যদি কিছু বলেন। আমি এটা নিয়ে আপনাকে প্রথম যে কথার জবাব দেব, সেই কথা হচ্ছে, দীপু দাসকে নিয়ে দেখেছেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিভাবে মিছিলটা করেছে, কিভাবে সাধু সন্ত নিয়ে বেরিয়েছে।
প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির আপনি নেতৃত্ব বাদ দিন, কার্যকর্তাদের দেখুন কিভাবে দীপু দাসকে নিয়ে ফাইট করেছে। হ্যাঁ, সে তো আমরা নিউজও করেছি, মানে আমাদের নিউজেই আছে। মানে সাধু সন্ন্যাসীরা যেভাবে রাস্তায় নেমেছিলেন, শুভেন্দু অধিকারী পরের দিন গেছিলেন তাহলে বাংলাদেশের হাই কমিশনের ওখানে যে মারধর এমবাসিতে হয়েছে। ওইখানে মারামারি হয়েছে, আপনারা সবাই দেখেছেন হ্যাঁ, কিভাবে অত্যাচার করেছে। বলছে আপনি- অমিত শাহ কেন কথা বললেন না, মানে এইটা নিয়ে কে বলেছে অমিত শাহজি কথা বলেননি? সেটাই আমরা জানতে রাজ্য নেতৃত্ব কি সেন্ট্রালের কোনো নির্দেশিকা ছাড়া কাজ করতে পারে? আপনি বলুন তো আমাকে। সেন্ট্রাল নির্দেশ দেবে, রাজ্য কাজ করবে। এই সমস্ত খবর সেন্ট্রালের কাছে আগে গেছে, সেন্ট্রাল বলেছে ইমিডিয়েট অ্যাকশন নিন। আপনারা কেন এভাবে বলছেন? আপনাদের এই জিনিসটা বুঝতে হবে। আজকে রাজ্য যেটা করবে জানবেন সেন্ট্রালের অনুমোদন আছে, তাই করছে। আর এটা তো একটা বলতে পারেন একটা হিন্দু নিধনের ব্যাপার। সেন্ট্রাল নড়ে চড়ে বসেছে, কেন্দ্র বলছে ইমিডিয়েটলি অ্যাকশন নিন, সবাই মিলে রাস্তায় নামুন। এই রাস্তায় নেমেছে। আসলে আজকে আনন্দবাজার পত্রিকাতেও বেরিয়েছে যে বিজেপি সেইভাবে মানে ইয়ে করছে না, মানে এই যে বাংলাদেশে যে দখল করার যে বিষয়টা চট্টগ্রামে, তো সেখানে চুপচাপ বসে গেছে। এই যারা বলছে না, যে সমস্ত যারা এডিটার বলছে বা যারা যে সমস্ত মানুষজন এই কথাগুলো বলছে, মিডিয়ার লোক বলুন, এডিটার বলুন, যাই বলুন না কেন, তাদেরকে বলবেন কতগুলো সাধু আহত এবং নিহত হয়েছে এই বাংলাদেশ এম্বাসি যেদিনকে নিয়ে আমাদের যখন মিছিলটা হলো। তো এই আহত আর নিহতদের কিভাবে ভারতীয় জনতা পার্টি প্রোটেকশন দিচ্ছে, আর আগামী দিনে কিভাবে হিন্দুদেরকে ভারতীয় জনতা পার্টি প্রোটেকশন দিতে পারে, এটা আর কেউ না বুঝুক, হিন্দুরা বুঝে গেছে। তাই এই সমস্ত বেকার কথা বলে লাভ নেই। বলছি কলেজ স্ট্রিটের মোড়ে মানে পুষ্পতুল পোড়ানো হয়েছিল অমিত শাহ, কংগ্রেস নেতৃত্ব তারা মানে পুষ্পতুল পুড়িয়েছে কারণ তাদের সাথে দেখা করেনি বলে। নবান্নটা যখন ক্লিয়ার হবে তার আগে নবান্নটা পুড়ে যাবে। নবান্ন আমরা বার্ন এগ্রিকালচার করে তারপরে নবান্নতে নারায়ণ পুজো করে ঢুকবো, অসুবিধা নেই, একই ফর্মুলা চলবে। নবান্নতে যখন আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হবে, নবান্নতে ঢোকার আগে আমরা নারায়ণ পুজো করবো, বার্ন এগ্রিকালচার করে নেবো। কারণ মনে রাখবেন, আগুন হলো পবিত্র। আগুন দিয়ে পবিত্রতা যাচাই করে তারপরে গঙ্গা ছিটিয়ে আমরা নারায়ণ পুজো করে ওখানে ঢুকবো, অসুবিধা কোথায় আছে? ঠিক আছে, করুক না, ওরাও করুক, আমরাও করবো। আর একটা জিনিস যেটা জানতে চাইবো, যে আমার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে অমিত শাহ মহাশয়কে মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে ইয়েকে আমাদের ভাইপোকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। তো সেই প্রশ্নের উত্তর আমরা শুনেছি। মানে আপনি কি মনে করেন ব্যক্তিগতভাবে? দেখুন, অমিত শাহজিকে প্রশ্ন করা হলো, আপনার এই প্রশ্নটা যখন করলো, অমিত শাহজি কি উত্তর দিয়েছিল? অমিত শাহজি উত্তর দিয়েছিল কোনো এজেন্সিকে কোনো পার্টির দ্বারা কোনো এজেন্সি চালিত হয় না। এজেন্সির মতন কাজ করবে। কোনো পার্টি ধমকাবে চমকাবে, এজেন্সি পার্টির হয়ে কাজ করবে, তাহলে তো ভারতের সংবিধানটাই বদলে যাবে। এজেন্সির মতন কাজ করবে, এজেন্সির মতন অ্যাকশন নেবে, এজেন্সির মতন পাপীদেরকে ঢোকাবে, সাজা দেবে, দুষ্কৃতীদেরকে জেলে ঢোকাবে, সমস্ত কিছু করবে। এজেন্সিকে ইনস্ট্রাক্ট করার মতন ক্ষমতা সংবিধান ভারতীয় জনতা পার্টি কেন কোনো পার্টিকে দেয়নি, এটা আপনাদের আগে বুঝতে হবে। আর 2 নম্বর কথা, যখন রিপাবলিক বাংলার ময়ূখ রঞ্জন বাবু যখন প্রশ্ন করেছিলেন আমাদের অমিত শাহজিকে যে সবাই বলছে সেটিং তত্ত্ব, তাহলে বিজেপির সঙ্গে কি তৃণমূল সেটিং আছে? সেখানেও অমিত শাহজি বলেছিলেন যারা ঘুষপেটিয়াদের ঢুকতে দিচ্ছে, যারা রোহিঙ্গাদের সহযোগিতা করছে, তাদের সঙ্গে সেটিং তো দূরের কথা, তাদের ছায়া পর্যন্ত মারাবে না ভারতীয় জনতা পার্টি, সাফ বলে দিয়েছে। এর ওপর আর কি কথা থাকতে পারে? তাহলে বিজেপির লক্ষ্যমাত্রা হচ্ছে 177টা আসন। 177টা আসন অমিত শাহজি বেঁধে দিয়ে গেছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী 177টা আসন বেঁধে দিয়ে গেছে। আচ্ছা, 177 কেন? মানে এটা মানে কোনো কি ক্যালকুলেশন করে? কোনো ক্যালকুলেশন না, এটা মিনিমাম ম্যাক্সিমাম হবে। আচ্ছা, এটা মিনিমাম ম্যাক্সিমাম হবে। 2019 সালে বলেছিল 22টা আসন পাবে, আমরা 18টা পেয়েছি। 2021 সালে যখন নির্বাচন হয়েছিল, তখন 21 সালে নির্বাচনে মানুষ 3 থেকে 77 করেছিল। মনে রাখবেন এই কথাটা, আমরা কিন্তু 21 সালে হারিনি। না, আমরা 21 সালে প্রমোটেড হয়েছি। কিন্তু ওই সময় 200টার বেশি পাবো বলে আওয়াজ উঠেছিল। দেখুন, 200টার বেশি পাবো বলে আওয়াজ উঠেছিল, এগুলো মিডিয়া সেলের লোকজন করেছিল। এবং এবার আপনি যদি বলেন কোনো নেতৃত্ব আপনাদের বলেছে, হ্যাঁ, মানুষের মনোবল বাড়াতে গেলে বলতে লাগে, কিন্তু আপনি আমায় একটা কথা বলুন তো, মনোবল কি বাড়েনি? সিট কি বাড়েনি? মানুষের আবেগ কি বাড়েনি? মানুষের ভালোবাসা বাড়েনি? মানুষের আশা বাড়েনি? মানুষের আকাঙ্ক্ষা বাড়েনি? ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের আকাঙ্ক্ষা, আস্থা, ভালোবাসা, বিশ্বাস বেড়েছে বলেই 3 থেকে 77টা আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে।
তাহলে 2026-এ 177। 177 একটা 1 বছর minimum। মিনিমাম। মিনিমাম। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা।